দেখো এরপর আমরা যে স্ট্রাকচারটা পড়বো সেটা হচ্ছে তোমার লাইসোজোম। ওকে, লাইসোজোম কে আবিষ্কার করেছিলেন, কে নামকরণ করেছিলেন, সেগুলো সব বলা হয়েছে। তো লাইসোজোম কাকে বলবো না, সাইটোপ্লাজমের মধ্যে থাকা যে চারটে থলির মতো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু, যেটা কি করে বিভিন্ন উৎসেচক সংশ্লেষণ করে থাকে এবং কোষের অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় যে বিপাককে নিয়ন্ত্রণ করে, তখন সেটাকে বলা হচ্ছে লাইসোজোম। ওকে, সেটা কি বললাম, আদর্শ প্রাণীকোষের সাইটোপ্লাজমের লাইসোজোম কাকে বলবো, আদর্শ প্রাণীকোষের সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে থাকা গোলাকার যে ক্ষুদ্র পর্দা ঘেরা কোষ অঙ্গাণু, যাকে করে বিভিন্ন উৎসেচক সংশ্লেষণ করে এবং অন্তঃকোষীয় ইন্ট্রাসেলুলার ডাইজেশন এবং এক্সট্রাসেলুলার ডাইজেশনে হেল্প করে, তখন তাকে বলা হচ্ছে লাইসোজোম। তো এই লাইসোজোমের উৎপত্তি কোথা থেকে, দেখো লাইসোজোমের উৎপত্তি হচ্ছে, আগের দিনে বললাম যে গলগি বডি ও ই আর। ওকে, এই গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হচ্ছে লাইসোজোমের উৎপত্তি। লাইসোজোমের বিস্তার এটা কোথায় কোথায় থাকে না, মানুষের লোহিত রক্ত কণিকা বাদ দিয়ে লাইসোজোম কি হচ্ছে না, মানুষের লোহিত রক্ত কণিকায় পাওয়া যায় না, গলগি বডি পাওয়া যায় না বলেছিলাম তাই না। মানুষের যে লোহিত রক্ত কণিকা বা আরবিসি বাদ দিয়ে সমস্ত প্রাণী কোষের কোথায় থাকে, সাইটোপ্লাজমে, প্রাণী কোষের সাইটোপ্লাজমে থাকে। এছাড়া উদ্ভিদ কোষের ক্ষেত্রে পাওয়া যায়, শুধু প্রাণী কোষের ক্ষেত্রে নয়, উদ্ভিদের কোষের ক্ষেত্রেও পাওয়া যায়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোথায় পাওয়া যায় না, বিভিন্ন পেঁয়াজ, তামাক, এদের সলকে পত্রে পাওয়া যায়। ঠিক আছে, পেঁয়াজের বীজ কোষে, তামাক ইত্যাদি গাছে পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়, থ্যালোফাইটা যে সমস্ত উদ্ভিদ সমাঙ্গদেহী তাদের দেহ কোষের ক্ষেত্রেও এই লাইসোজোম বর্তমান। ওকে, এবারে দেখো লাইসোজোম সাইটোপ্লাজমের মধ্যে থাকা একটা থলির মতো একটা অংশ। এই লাইসোজোম এর পরাণু গঠন আমরা দেখবো, একদম বেশি বাড়িয়ে লাভ নেই। লাইসোজোমের পরাণু গঠন, পরাণু গঠন বর্ণনা, এটা একটা ছোট্ট একটা স্ট্রাকচার। গতবারে কিন্তু যে বড় সেটা চলে এসছে, মাইটোকন্ড্রিয়া অনেক বড়, রাইবোজোমটাও খুব ইজি ইন্টারেস্টিং, দুটো চলে এসছে গতবারে। তো বাকিগুলো পড়বে, রাইবোজোমটাও করাবো, রাইবোজোমটা করে রাখবে আর বাই চান্স যদি রিপিট হয়। ঠিক আছে, তো দেখো লাইসোজোমের পরাণু গঠন, লাইসোজোম ও সাইটোপ্লাজমের মধ্যে থাকা চ্যাপ্টা গোলাকার যে অংশ থলির মতো, সেটা কি কি অংশ নিয়ে গঠিত না, দুটি অংশ নিয়ে গঠিত, দুটি অংশ থাকে। একটা কি কি না, আবরণী বা সীমাস্থ পর্দা, সীমাস্থ পর্দা মানে কি, মানে একটা লিমিট অবধি, একটা নির্দিষ্ট সীমা অবধি, এরিয়া অবধি যে আবরণী সেটাকে বলে সীমাস্থ পর্দা, বা আবরণী যাকে লিমিটিং পর্দা বলা হয়। আর কি থাকে, ধাত্র বা ম্যাট্রিক্স। এই দুটি অংশ নিয়ে হচ্ছে তোমার লাইসোজোমের গঠন। লাইসোজোম আবরণী বা সীমাস্থ পর্দা এবং ধাত্র বা ম্যাট্রিক্স দ্বারা গঠিত। দেখো আবরণী বা সীমাস্থ পর্দা, তার আগে স্ট্রাকচারটা দেখে নাও একটু। দেখো লাইসোজোমের ডায়াগ্রাম, এটা যদি সেল হয়, এটা সেল, তো সেলের একদম এক ধারে অবস্থিত হচ্ছে কি ছোট্ট ক্ষুদ্র যে গোলাকার, এটা গোল হবে, গোলাকার যে থলির মতো একটা অংশ, যাকে বলছি লাইসোজোম। ওকে, আর এই লাইসোজোমকে যদি একটু ভালো করে সেকশন করে, ভালো করে মাইক্রোস্কোপে নিচে অবজার্ভ করা যায়, তাহলে কি দেখা যাবে, এখানে বর্তমান কিছু ধাত্র বা ম্যাট্রিক্স আছে, আর বাইরের যে আবরণী, এই মেমব্রেন সীমাস্থ পর্দা দেখতে পাচ্ছ, এই মেমব্রেনটা হচ্ছে তোমার লিপিড লেয়ার যুক্ত। এখানে লিপিডের লাইপোপ্রোটিন নির্মিত এখানে একটা লিপিড স্তর থাকে। ঠিক আছে, প্রোটিন লিপিডের একটা লেয়ার বর্তমান
হচ্ছে তোমার যেটা আবরণী বা সীমাস্থ পর্দা বলছি। এই যে অংশ দেখতে পাচ্ছ এগুলো তোমার বিভিন্ন গ্রানিউলস, এই ফাঁকা স্পেস হচ্ছে ভ্যাকুয়াল, আর এই যে মেমব্রেনের মধ্যে কিছু হয় মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিন, মানে এখানে কিছু ট্রান্সপোর্ট প্রোটিন থাকে যারা কি করে মেমব্রেনের ভিতরে এবং বাইরে যাওয়া আসা করতে পারে। আর ভিতরে কিছু হাইড্রোলাইটিক এনজাইম বর্তমান থাকে, অর্থাৎ জল বিরোধী কিছু এনজাইম বর্তমান থাকে। ওকে, এই হচ্ছে লাইসোজোমের স্ট্রাকচার। বুঝে গেছে? তাহলে আমি বললাম যে এই লাইসোজোম দুটো অংশ নিয়ে গঠিত। ওকে, একটা কি বললাম বাইরের মেমব্রেন সীমাস্থ পর্দা, আর কি বললাম যে ভিতরে ধাত্র বা ম্যাট্রিক্স। দেখো তাহলে এই যে বললাম যে বাইরের প্রথমে কি বললাম 1 নম্বর পর্ণ গঠনে বললাম আবরণী বা সীমাস্থ পর্দা, তাই না? অর্থাৎ এই লাইসোজোমের এই বাইরের আবরণীটাকে বলা হচ্ছে সীমাস্থ পর্দা বা আবরণী। এখানে কি হয় এই লাইসোজোমের যে বাইরের আবরণী যেটা হচ্ছে তোমার লাইপোপ্রোটিন নির্মিত একক পর্দা বিশিষ্ট থাকে। এই আবরণীটি কি থাকে এটা মনে রাখবে, লাইপোপ্রোটিন নির্মিত একক পর্দা বেষ্টিত আবরণী। কোনটা? এই বাইরের যেটা তোমাকে যেটা আগের ডায়াগ্রামে দেখালাম একটু সেকশন করে ডিটেলসে সেটা কথা বলছি। বাইরের যে লেয়ারটা দেখিয়েছিলাম সেই মেমব্রেনটা হচ্ছে একক পর্দা বেষ্টিত লাইপোপ্রোটিন নির্মিত আবরণী, যাকে সীমাস্থ পর্দা বা আবরণী বলা হচ্ছে। এই সীমাস্থ পর্দায় কি থাকে জানো? এখানে থাকে কিছু আম্লিক ও গ্লাইকোসাইলেটেড প্রোটিন। এই যে একটু আগে আমি দেখালাম, একটু আগে যে এই যে মেমব্রেন দেখালাম না ছবিটা, এই যে মেমব্রেন, এই বাইরে যে মেমব্রেনের মাঝে মাঝে বললাম যে কিছু কি থাকে, কিছু এই যে কিছু প্রোটিন থাকে। এগুলো যে তোমার কি বললাম ট্রান্সপোর্টার প্রোটিন। তাহলে এই আবরণীতে সীমাস্থ পর্দায় মাঝে মাঝে এখানে কি থাকে? আম্লিক এবং অধিক গ্লাইকোসাইলেটেড প্রোটিন, আম্লিক ও অধিক অন্তঃপ্রোটিন, আম্লিক এবং গ্লাইকোলযুক্ত গ্লাইকোসাইলেটের অন্তস্থ কিছু প্রোটিন বর্তমান থাকে সীমাস্থ পর্দায়। ওকে, এরপরে কি হয় এবং এই যে জমা থাকার ফলে লাইসোজোমের মধ্যে যে উৎসেচক নিঃসৃত হয় সেটা কি হয়, সেটার ক্রিয়া থেকে সীমাস্থ পর্দা রক্ষা হয়। আমরা কি জানি যে লাইসোজোম কি করে? লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলে। সুইসাইড ব্যাগ কেন বলছি? কারণ এই যে লাইসোজোমের যে থলির মতো অংশ সেখানে কিছু উৎসেচক খরিত হয়, যে উৎসেচকটা কি করে ওই কোষের মধ্যে থাকা যে নির্জীব যে বস্তু ক্ষতিকর বস্তুগুলোকে আত্মসাৎ করে, মানে খেয়ে ফেলে, এনগালফ করে নেয়, যে জন্য কি বলে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। তো কি হচ্ছে এই যে এনজাইম খরিত হচ্ছে লাইসোজোম থেকে, তাহলে লাইসোজোমের বাইরের যে পর্দা, এই বাইরের সীমাস্থ পর্দা বা আবরণীতে আম্লিক এবং গ্লাইকোসাইলেটেড অন্তঃপ্রোটিন থাকে বলে লাইসোজোম থেকে নিঃসৃত উৎসেচক কি করে এই যে মেমব্রেন সেই আবরণীকে কি করে, আবরণীর যে স্থিতিশীলতা অর্থাৎ সেই বাইরের পর্দার যে ইলাস্টিসিটি সেটাকে কিন্তু বিঘ্ন করতে পারে না। যদি ধরো এই মেমব্রেনটা একটা নর্মাল একটা পাতলা পর্দা হতো তাহলে কি হতো, এই যে লাইসোজোম থেকে নির্গত উৎসেচক সেই পর্দাটাকে কি হতো ব্রেক করতো, মেমব্রেনটাকে নষ্ট করে ফেলতো। কিন্তু যেহেতু আম্লিক এবং অন্তস্থ প্রোটিন বর্তমান সেই বাইরের লেয়ারের মধ্যে লিপিড লাইপোপ্রোটিন নির্মিত, লাইপোপ্রোটিন নির্মিত লেয়ার হওয়ার জন্য কি হচ্ছে লাইসোজোমের মধ্যে থাকা উৎসেচক কিন্তু এই বাইরের লেয়ারের ক্রিয়া মানে যে স্থিতিস্থাপকতা বা ক্রিয়াশীলতাকে সেটাকে নষ্ট করতে বিঘ্ন করতে পারছে না। ওকে, বোঝা গেছে? যার থেকে কি হয় না রক্ষা পায় যে সমস্ত পদার্থ এই সীমাস্থ পর্দা বিঘ্ন ঘটে, তাহলে আম্লিক এবং গ্লাইকোসাইলেটেড প্রোটিন এবং লাইপোপ্রোটিন নির্মিত প্রোটিন সেটা কি করে রক্ষা করে। ওকে, সীমাস্থ প্রোটিন এবং এটা কি করে পর্দাকে রক্ষা করে বললাম। আর কোন কোন পদার্থ
কারা কারা সেই বাইরের যে পর্দা সেই পর্দার স্থিতিস্থাপকতাতে বিঘ্ন ঘটায় কে কে? যে সমস্ত পদার্থ, দেখো, যে সমস্ত পদার্থ লাইসোজোমের আবরণীর কি করে না স্থিতিশীলতাকে বিঘ্ন ঘটায়। কোন কোন পদার্থ বিঘ্ন ঘটায়? হরমোন এ বি কে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে এবং কিছু হরমোন। এই কিছু হরমোন এবং এরা কি করে না কখনো কখনো লাইসোজোমের যে আবরণী, সে আবরণী যে স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি সেটাকে নষ্ট করে দেয়। কে কে? ভিটামিন এ বি কে এবং কিছু হরমোন। হরমোন কি কি? কোন কোন হরমোন? প্রোজেস্টেরন ও টেস্টোস্টেরন। এই হরমোনগুলো কি হচ্ছে? বিঘ্ন ঘটাচ্ছে। ওকে, অপরদিকে যে পদার্থ ঠিক আছে, তাহলে দেখো দুটোই হয়। একদিকে ভিটামিন এ বি এবং কে ও কিছু হরমোন যখন সেই বাইরের লাইসোজোমের বাইরের পর্দাটাকে বিঘ্ন ঘটাচ্ছে, অন্যদিকে কিছু পদার্থ আছে যারা কি হচ্ছে না সেই পর্দাটাকে আবার ঠিক রাখতে সাহায্য করে, ব্যালেন্স রাখতে সাহায্য করে। ওকে, আর যে সমস্ত পদার্থ আবরণীকে ঠিক রাখে, কিছু আছে যারা হচ্ছে সে আবরণীকে স্থিতিশীলতা বা রাখতে সাহায্য করে, তাদের বলা হয় কি? স্টেবিলাইজার বলা হয়। তাকে বলে স্টেবিলাইজার। তাহলে এই টার্মটা মনে রেখো। আর একে বলা যায় লেবিলাইজার, একে বলা যায় লোবিলাইজার। কি বলা হয়? লোবিলাইজার। লোবিলাইজার কি বললাম? দুটো কথা বলেছি, মনে রেখো। যে এই যে বললাম যে লাইসোজোম যে উৎসেচক নিষিদ্ধ করে, যার ফলে বাইরের যে মেমব্রেন সেই পর্দাটা যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য সেই লেয়ারটা কি নির্মিত? লাইপোপ্রোটিন নির্মিত এবং কিছু অম্লিক এবং গ্লাইকোসাইলেটেড অন্তঃস্থ প্রোটিন নির্মিত, যে কারণের জন্য নষ্ট হয় না। বাট কিছু কিছু জিনিস আছে, যেমন কিছু ভিটামিন এ বি কে এবং টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এই হরমোনগুলো কি হচ্ছে না যে সমস্ত পদার্থ আবরণী স্থিতিশীলতাকে ইলাস্টিসিটিকে নষ্ট করে দেয় তাকে লোবিলাইজার বলা হয়। তাহলে লোবিলাইজার কি বোঝা গেছে? কোন কোন পদার্থ? এ বি কে ভিটামিন, হরমোন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। আর যে সমস্ত পদার্থ এই আবরণীর লাইসোজোমের আবরণীর যে স্থিতিস্থাপকতা বা স্থিতিশীলতাকে বা সক্রিয় রাখে, ঠিক রাখে, তাকে বলা হচ্ছে স্টেবিলাইজার। ওকে, যেমন কি কোলেস্টেরল এবং কার্টিজেন। কোনগুলো ঠিক রাখে? কোলেস্টেরল ও কার্টিলেজ। ঠিক আছে, কর্টিজোন, কোলেস্টেরল এবং কর্টিজোন, এইগুলো হচ্ছে ঠিক রাখে। তো তাহলে এই কথাটা মনে রাখবে। ওকে, তাহলে কি হচ্ছে? একদিকে যেমন কিছু পদার্থ সেটাকে মেমব্রেনটাকে বিঘ্ন করার জন্য রেডি, অন্যদিকে কিছু পদার্থ স্টেবিলাইজার বলা হচ্ছে যারা কি করছে সেই মেমব্রেনটাকে ঠিক রাখতে সাহায্য করছে। ওকে, যেটাতে তোমার কি আবরণী বা সীমাস্থ পদ, এই কথাগুলো লিখতে হবে। এরপর আর একটা জিনিস কি বললাম, কি নিয়ে গঠিত লাইসোজোমের পর্ণ গঠনের মধ্যে, সেটা বললাম যে ম্যাট্রিক্স বা ধাত্র। ম্যাট্রিক্স इंग्लिश लिखो मैट्रिक्स और ধাত্র। তো এই ম্যাট্রিক্সের ধাত্রটা কি? লাইসোজোমের গহ্বরে যে অসমসত্ব দানাদার পদার্থ থাকে যাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। অর্থাৎ এখানে কিছু অসমসত্ব এরকম দানাদার মতো অংশ দেখা যায় যাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। লাইসোজোমের মধ্যে
লক্ষ্য করা যায়। অসমসত্ব মানে যে যার সমসত্ব মানে সেখানকার যে ঘনত্ব বা সেখানকার যে পরিমাণ সেটা ইকুয়াল নয়, ব্যালেন্স নয়, সেজন্য বলা হচ্ছে অসমসত্ব। লাইসোজোমের ধাত্রে প্রায় 50 রকমের উৎসেচক থাকে, ঠিক আছে। এই উৎসেচক হচ্ছে উৎসেচক, অপাচ্য বস্তু, দানাদার বস্তু থাকে। তাহলে এই ধাত্র বা ম্যাট্রিক্সে কি থাকে? প্রায় 50 রকমের উৎসেচক থাকে, কিছু কি থাকে? দানাদার বস্তু থাকে, আর অপাচ্য মানে পাচন করবে না এমন কিছু বস্তু লক্ষ্য করা যায়। কোন কোন উৎসেচক থাকে দেখো। দেখো লাইসোজোমের মধ্যে কিছু উৎসেচক থাকে। লাইসোজোম মধ্যস্থ উৎসেচক হচ্ছে অনেক রকমের উৎসেচক থাকে, যেটা তোমাদের বইয়ের একটা ছকের মধ্যে আছে, ওটা বই থেকে পড়ে নেবে, ওটা আমি ক্লাসে দিয়ে দেবো, ঠিক আছে। তো কি কি থাকে? নিউক্লিয়াস, এই শেষে যখনই যে কোনো জিনিস শেষে যদি এস থাকে, যে কোনো জিনিসের শেষে যখনই এস থাকবে, এ এস ই, তার মানে জানবে সেটা একটা উৎসেচক। তো নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াস যুক্ত উৎসেচক কি কি থাকে? অ্যাসিড রাইবোনিউক্লিয়াস থাকে, যেটা সংশ্লিষ্ট পদার্থ আরএনএ এর উৎসেচক। আর অ্যাসিড ডিঅক্সি রাইবোনিউক্লিয়াস থাকে, যেটা হচ্ছে তোমার ডিএনএ, নিউক্লিক অ্যাসিড ডিএনএ এর উৎসেচক। কিছু লাইপেজ উৎসেচক থাকে, ফসফেটেজ উৎসেচক থাকে। ফসফেটেজ উৎসেচকের মধ্যে কোনগুলো থাকে? অ্যাসিড ফসফেটেজ, ফসফোডাইএস্টার, ফসফোপ্রোটিন ফসফেটেজ ইত্যাদি। কিছু প্রোটিয়েজ মানে প্রোটিনের কিছু উৎসেচক থাকে, পেপটাইডেজ, এগুলো বইয়েতে আছে, একটু পড়ে নেবে, ঠিক আছে। দেখো লাইসোজোমের প্রকারভেদ। লাইসোজোম সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে তোমার প্রাথমিক লাইসোজোম আর গৌণ লাইসোজোম। গৌণ লাইসোজোম আবার তিন প্রকারে: অটোফ্যাগোজোম, হেটারোফ্যাগোজোম এবং রেসিডুয়াল বডিজ। তো প্রাথমিক লাইসোজোমটা কি? প্রাথমিক লাইসোজোম হচ্ছে এরা সদ্য গঠিত উৎসেচকপূর্ণ লাইসোজোম। এর মধ্যে আর্দ্র বিশ্লেষক উৎসেচক দানার আকারে থাকে। এরা কি করে? পরিপাকে অংশগ্রহণ করে না। তাহলে প্রাথমিক লাইসোজোম হচ্ছে এরা সদ্য গঠিত উৎসেচক, মানে যে উৎসেচকগুলো এই সবেমাত্র লাইসোজোমে উৎপন্ন হয় তখন তাদের বলা যায় সদ্য গঠিত উৎসেচক। যারা কি করে? পরিপাকে অংশগ্রহণ করতে পারে না, যারা পরিপাকে অংশগ্রহণ করে না। কারা? প্রাথমিক লাইসোজোম। এবং এই প্রাথমিক লাইসোজোম হচ্ছে কি এদের মধ্যে আর্দ্র বিশ্লেষক উৎসেচক দানার আকারে থাকে। তাহলে প্রাথমিক লাইসোজোম, গৌণ লাইসোজোম কি? প্রাথমিক লাইসোজোম হচ্ছে তোমার লাইসোজোমের মধ্যে সদ্য গঠিত লাইসোজোম উৎসেচক। লাইসোজোমের মধ্যে সদ্য গঠিত উৎসেচক, যেটা কি হচ্ছে যে আর্দ্র বিশ্লেষক যে উৎসেচক সেটা ছোট ছোট দানার আকারে থাকে। এরা কোনো পরিপাকে অংশগ্রহণ করতে পারে না, ওকে। আর গৌণ লাইসোজোমটা কি? যেটা হচ্ছে তোমার কি করে? পরিপাক ক্রিয়ায় অংশগ্রহণকারী লাইসোজোম। এটা তোমার কি? পরিপাকে অংশগ্রহণকারী, পরিপাকে অংশগ্রহণকারী। তাহলে পরিপাককারী উৎসেচক উৎপন্ন হয় গৌণ লাইসোজোমের ক্ষেত্রে। আর পরিপাকে অংশগ্রহণ করে না কোন উৎসেচক? কোন লাইসোজোম? প্রাথমিক লাইসোজোম, ওকে। প্রাথমিক লাইসোজোম সদ্য গঠিত লাইসোজোম, পরিপাকে অংশগ্রহণ করে না। আর গৌণ লাইসোজোম হচ্ছে পরিপাকে অংশগ্রহণকারী লাইসোজোম বলা হয়। দেখো এই যে বললাম গৌণ লাইসোজোম তিন প্রকারের, একটা হচ্ছে কি? অটোফ্যাগোজোম। অটোফ্যাগোজোম কি? তাহলে পরিপাকে অংশগ্রহণকারী যে লাইসোজোম তাকে বলা হয় গৌণ লাইসোজোম। সেই গৌণ লাইসোজোমের ভাগ বললাম, গৌণ লাইসোজোমের ভাগ বললাম কি? অটোফ্যাগোজোম, ওকে। দেখো এই অটোফ্যাগোজোম হচ্ছে কি, বা একে অটোফ্যাগিক গহ্বর বলা হয়। লাইসোজোম যখন কোনো কোষ অঙ্গাণুকে পাচিত করে তখন সেই পদ্ধতিকে বলা হচ্ছে অটোফ্যাগি বা অটোডাইজেশন। অর্থাৎ লাইসোজোম যখন কোনো একটা কোষীয় অঙ্গাণুকে সে পাচন করে, মানে পাচিত করে ফেলে, ওই নিজেই পাচিত করে। লাইসোজোম কোনো কোষ অঙ্গাণুকে যখন মানে কোষ অঙ্গাণু বলতে কি, যখন কোনো কোষ অঙ্গাণু ডেথ হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার মুখে, তো সেই কোষীয় অঙ্গাণুকে যখন নিজেই পাচিত করে ফেলে তখন সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে অটোফ্যাগি বা অটোডাইজেশন। তাহলে কি বললাম? যে
লাইসোজোম যখন নিজে নিজে কোনো কোষীয় অঙ্গাণুকে কি করে, পাচিত করে, সেই পদ্ধতিকে কি বলা হয়? সেই পদ্ধতিকে বলা হয় অটোফ্যাগি বা অটোডাইজেশন। এবং কোষীয় অঙ্গাণু সহ লাইসোজোমকে বলা হয় অটোফ্যাগোলাইসোজোম। এবং এই যে কোষীয় অঙ্গাণুকে পাচিত করলো, সেই পদ্ধতিটাকে বলেছে অটোফ্যাগি, যে পদ্ধতির সাহায্যে পাচিত করে। আর এই কোষীয় অঙ্গাণু সহ লাইসোজোমকে বলা হচ্ছে অটোফ্যাগোজোম। আর কোষীয় অঙ্গাণু সহ, এটা মনে রাখবে, লাইসোজোমকে বলে, পরীক্ষা আসতে পারে এটা, অটোফ্যাগোজোম কি, কাকে বলে? কি আছে? অটোফ্যাগোজোম। অটোফ্যাগোজোম বোঝা গেছে? ওকে, বা একে সাইটোলাইজোমও বলা হয়। এই কি বলা হচ্ছে? সাইটোলাইজোম। এই প্রক্রিয়ায় বয়স্ক কোষ, মৃত কোষ, আঘাতপ্রাপ্ত কোষ থেকে দেহ থেকে সরিয়ে ফেলা হয়। এই আর একটা নাম কি বলা হচ্ছে? সাইটোলাইজোম, বা একে বলা হয় সাইটোলাইজোম। এই যে বললাম না যে কোষের মধ্যে থাকা কোনো মৃত কোষ অঙ্গাণু, মৃত কোষ, আঘাতপ্রাপ্ত কোষ, ডেড কোষ, যেগুলোকে কি করছে, যখন কোষ মানে লাইসোজোম পাচিত করে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে নিজে নিজে পাচিত করছে, তাই কি অটোফ্যাগি বা অটো ডাইজেশন বলা হচ্ছে। আর এই কোষ সহ, অর্থাৎ সেই কোষীয় অঙ্গাণু সহ লাইসোজোমটাকে বলা হচ্ছে অটোজোম বা সাইটোলাইজোম। ঠিক আছে? যেমন হচ্ছে কি, এই প্রক্রিয়ায় কি কি হয় এটা লিখে নেবে অবশ্যই। এই প্রক্রিয়ায় বয়স্ক সেল, বয়স্ক কোষ, মৃত কোষ ও আঘাতপ্রাপ্ত কোষকে কি হয়, দেহ থেকে সরিয়ে ফেলা হয়। মানে কি, এই লাইসোজোম যে যে এনগাল্প করে নিচ্ছে, অর্থাৎ নিজে নিজে খেয়ে ফেলছে, ডাইজেশন করে নিচ্ছে, তার ফলে কি হচ্ছে, শরীরের মধ্যে থাকা মৃত কোষগুলো, আঘাতপ্রাপ্ত কোষগুলো দেহ থেকে সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। কত সুন্দর কাজ করে বলতো, এটা করে নেবে।